আলফার ভাইকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? নীলফামারী মানুষ সচেতন হয়ে যান, আর কোন গাদ্দারকে ভোট দিবেন না। আল্লাহ তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই উপস্থিতি প্রমাণ করে নীলফামারীর মাঠে দাঁড়িপাল্লার ঘাটে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারী জেলা মজলিসের শুরা কর্ম পরিষদের অন্যতম সদস্য সদর উপজেলা শাখার সংগ্রামী আমির সৈয়দ মাওলানা আবু হানিফা শাহ। সৈয়দ মাওলানা আবু হানিফা শাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে বসা এবং দাঁড়ানো সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সামনে যে নির্বাচন, এই নির্বাচনের ফলে যারা নির্বাচিত হবে তাদের কাছ থেকে আপনারা উন্নয়ন আশা করেন কিনা? উন্নয়ন সবাই করতে চায়। অতীতে যারা ক্ষমতায় এসেছিলেন সবাই উন্নয়নের আশাবাদ আমাদেরকে শুনিয়েছেন, ঠিক আছে, কিন্তু কি উন্নয়ন করেছেন তারা, সে খতিয়ান কি আমরা জানি না? দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা যেটা, সেই বাধাটারই তারা উন্নতি করেছেন। দেশের উন্নয়নের পথে বাধা কি? দেশের সম্পদের সঠিক ব্যবহার না করা, দুর্নীতির মাধ্যমে এটা লুটপাট করা, এগুলোই হলো দেশের উন্নয়নের অন্তরায়। আপনারা এই অন্তরায়গুলো দূর করে দেশকে কি প্রকৃত উন্নয়নের পথে আনতে চান? তাহলে অবশ্যই আপনারা এই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফকে বিজয়ী করবেন। তাহলে এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করার জন্য আপনার এই ভোট কাজে লাগবে এবং দেশ প্রকৃতই উন্নয়নের মহাসড়কে উঠবে ইনশাআল্লাহ। আমি সকলকেই আবারও এই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের সাথী হবার আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে দেন, এক্সট্রা থেকে দেন। এই মার্কা আছে রে, এই কোনসে মার্কা আরো জোরে পারতারে। সংগ্রামী নীলফামারীবাসী, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের জামায়াত ইসলামী নীলফামারী জেলা শাখার কর্ম পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু। প্রিয় নীলফামারীবাসী, আরো একটি বিশাল মিছিল আমাদের এই মহসভা মঞ্চে এসে আসতেছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোটের দাঁড়িপাল্লা মার্কার অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, বিভিন্ন দলের জোটের নেতৃবৃন্দ ও এই জনসভার প্রধান আকর্ষণ আমার ছোট ভাই, আমাদের সবারই ভালোবাসার পাত্র, আমাদের সবারই সমর্থনের পাত্র অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
সহ আশেপাশে যারা আছেন দেশপ্রেমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, সবাই অল্প অল্প কথায় বলবো, আমি একটু মনোযোগ দিয়ে শুনেন। দেশ স্বাধীন হবার 55 বছর হয়ে গেছে। এই 55 বছরে বিগত সরকারগুলো এদেশে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করে না। তারা নিজেদের ভাগ্য নিয়ে ব্যস্ত ছিল। বাংলাদেশ জামাত ইসলামী এই অবস্থার পরিবর্তন করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী সরকারের শাসনের মাধ্যমে এদেশকে একটা কল্যাণ রাষ্ট্র, ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জনমত, ধর্মমত ব্যক্তিদের সবাই সমানভাবে তাদের নিজের দায়িত্ব পালন করবে, তাদের সুযোগ সুবিধা ভোগ করবে। জামাত ইসলামের কল্যাণ রাষ্ট্র হলে এ দেশটাকে দুর্নীতি উচ্ছেদ করা হবে, বৈষম্য থাকবে না, অনিয়ম থাকবে না। প্রতিটি মানুষ তার যে মৌলিক অধিকার সরকারের কাছ থেকে পাওয়ার, সেটা পুরোপুরি পাবে ইনশাআল্লাহ তাআলা। তাই আগামীতে একটি বৈষম্যমূলক, ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র করার জন্য আমাদের সবাইকে দলে দলে, বন্ধু বান্ধব সহ, আত্মীয় স্বজন সহ দাঁড়িয়ে পাল্লা মার্কায় বিপুল পরিমাণে ভোট দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমাদের সবার মঙ্গল কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, হালিম ভাইয়ের আগমন, জেলা আমিরের আগমন, জনসভার পক্ষ থেকে সংগ্রামী উপস্থিতি পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা অধ্যাপক আমতাজুল ইসলাম। জননেতা অধ্যাপক আমতাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করতেছেন, আমানত সমূহ আসল মালিককে ফেরত দাও। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের ন্যায়, ইনসাফ, শোষণ, বঞ্চনাহীন একটা সমাজ গড়ার জন্য, মানবিক সমাজ গড়ার জন্য নীলফামারী সদর আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফকে দায় করে দিয়েছে। আপনারা আপনাদের মূল্যবান আমানত যদি আপনারা এখানে প্রয়োগ করেন, তাহলে এখানে নীলফামারীবাসী, যেখানে সব ধর্মের সব কোটি লোক বসবাস করে, তারা সবাই ওই এমপির কি হবে, তার পক্ষ থেকে আমানত হিসেবে আমাদের হইতে হবেন। এজন্য আসুন সম্মানিত ভাইরা, আমরা লক্ষ্য করছি একটি দল পরাজয় ভেবে, পরাজয় সামনে সুনিশ্চিত, এজন্য তারা এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করতেছে। এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সবাই এই ষড়যন্ত্রের দাঁত ফেলা জবাব দেবো আমরা আগামী 12ই ফেব্রুয়ারিতে। কে কে রাজি আছেন দেখেন আমাদেরকে, কে কে রাজি আছেন যে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী নীলফামারীবাসী, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন লক্ষ্মী সাহেব ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব শ্রী মহেশ চন্দ্র রায়। জনাব শ্রী মহেশ চন্দ্র রায়। হিন্দু মুসলিম বাধা
উপস্থিত সবার নীলফামারী এই ত্রয়োদশ নির্বাচন অধিবেশনের নির্বাচনী প্রচারণা উপলক্ষে নীলফামারী জেলা আমির এবং ইউনিয়নের জেলা আমির সকলের প্রচেষ্টায় আজ নির্বাচনী সংগ্রামী একটা নির্বাচন হতে চলছে, যে নির্বাচনে আমরা সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারবো এবং দুর্নীতিমুক্ত রাখতে পারবো। এটাই আমরা আমাদের প্রাণপ্রিয় আমাদের অ্যাডভোকেট স্যার আছেন, তাকে মনোনীত প্রার্থী হিসেবে দিয়েছি। তাকে আপনারা সকলে মিলে জয়যুক্ত করে দেশের কল্যাণকে বয়ে আনার জন্য মালিকের কাছে দোয়া রাখবেন। ইনশাল্লাহ আমি আর কি বলবো ভাই, আমি এই বলি এখানে বক্তব্য শেষ করছি। সকলের প্রতি জানাই আদাব এবং প্রণাম। আচ্ছা, শেষ করলাম। সংগ্রামী নীলফামারীবাসী, এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, জেলা জামাতের সংগ্রামী আমির, নীলফামারী 1 ডুবার টিমলা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার। জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদর আসনের আজকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফের ডাকে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি মজলুম জননেতা, বৃহত্তর রংপুরের কৃতি সন্তান আমাদের জনাব এটিএম আজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জননেতা মাওলানা আব্দুল হালিম, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ ও একান্ত প্রিয় সম্মানিত আগত আমার এই নীলফামারী জেলাবাসী, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি। আজকের এই নীলফামারী 2 আসনকে এই মেসেজ দেবে, আমরা অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে একত্রিত হয়েছি। আপনারা কি নীলফামারী জেলাকে দুর্নীতিমুক্ত করতে চান? চাঁদাবাজ মুক্ত করতে চান? সন্ত্রাস মুক্ত করতে চান? বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী এবং 11 দলীয় জোটের সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আমরা কি এ ব্যাপারে একতাবদ্ধ হয়েছি? আমরা ঘোষণা করছি আজকের এই মাঠ থেকে, এই মাঠ মুসলিমদের মাঠ। সুতরাং উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, বাংলাদেশকে আর কোন রাজা সন্তান রাজা হতে দেওয়া হবে না। গণতন্ত্রের ধারা সুষ্ঠু ধারায় বাংলাদেশ পরিচালিত হোক, এটাই আজকে বাংলাদেশের মজুর, তাঁতি, চাষি সকলের প্রত্যাশা। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজ বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বাংলাদেশ সকলকে আগ্রাস প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি
বাংলাদেশ জামাত ইসলামী ও 11 দলীয় জোট জিন্দাবাদ। নির্বাচনী দলীয় গান নিয়ে আছেন নীলাঞ্চলের শিল্পী গোষ্ঠী। সম্মানিত ভাইরা, আপনাদের উদ্দেশ্যে একটি জরুরি ঘোষণা। আমাদের প্রচারের স্বার্থে আমাদের সম্মানিত নিবে, এ কারণে তার পেশাদারিত্বের কারণে দাঁড়াবে, এটা মনে কিছু আপনারা নেবেন না, কেউ চিল্লাচিল্লি করবেন না। ওরে কত দল দেখেছি ভুল হবে আল্লাহ ভাইরে, মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে, জনতার মার্কা এবার দাড়ি পাল্লা, বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা। কত দল দেখেছি, কত জ্বালা সয়েছি, কত দল দেখেছি, কত জ্বালা ভাইরে, ভুল হবে না এবার ইনশাআল্লাহ। এবার দাড়ি পাল্লা ভাইরে, জামাতের মার্কা এলো ভুলবে না। ক্ষমতায় যাওয়ার পরে আর ভুলবে না। ক্ষমতায় যাওয়ার পরে এবার দেশ সব দল দেখা শেষ, লড়বো এবার মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে, শ্রমিকের মার্কা এবার পাল্লা। কত দল দেখেছি, কত এবার ইনশাআল্লাহ, বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে, জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা। আওয়াজ করলো জামাতের প্রার্থী ভালো, লুটেরা চোর ডাকাতার ভোট তো গেল না। একসাথে আওয়াজ তোলো জামাতের প্রার্থী ব্যবধান, হিন্দু মুসলমান থাকবে না ব্যবধান। এবার দাড়ি পাল্লা ভাইরে, ছাত্রদের মার্কা এবার কত জ্বালা সয়েছি, বিপির আগমন শুভেচ্ছা।
লাল গোলাপ শুভেচ্ছা নীলফামারীর পক্ষ থেকে বিপির আগমন শুভেচ্ছায় স্বাগত। শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা গোলাপ শুভেচ্ছা আল্লাহু আকবার আল্লাহ শুভেচ্ছায় স্বাগত শুভেচ্ছায় স্বাগত লাল গোলাপ শুভেচ্ছা আল্লাহ ভাইরে জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা কত দল দেখেছি কত জ্বালা সয়েছি কত দল দেখেছি কত জ্বালা সয়েছি ভুল হবে না এবার ইনশাআল্লাহ ভাইরে ভুল হবে না এবার ইনশাআল্লাহ বিজয়ের মার্কা এবার দাড়ি পাল্লা ভাইরে জনতার মার্কা এবার দাড়ি পাল্লা পাল্লা ভাইরে জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা তরুণের মার্কা এবার দাড়ি পাল্লা ভাই মার্কা এবার দাড়ি পাল্লা যুবকের মার্কা এবার দাড়ি আরো জোরে বিজয় হবে বিজয় মালা ওরে ভাইয়া সামনে কারা পিছনে কারা বাইরে কারা উত্তালে তরঙ্গ ভেঙ্গে জাগিয়েছে স্বপ্ন ভাষাতীর তাওহীদি বন্দরে আজ এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শহীদ কাফেলা মহানগরের আমির জনাব নুরুল হুদা জনাব নুরুল হুদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আজকের এই নির্বাচনী জনসভায় সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি এখানে এই জনতার সামনে জিজ্ঞাসা করি, আমরা কি চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? টেন্ডারবাজি বন্ধ হয়েছে? খুন বন্ধ হয়েছে? আমরা এই জায়গা থেকে বলতে চাই, সারা বাংলাদেশে 5টা বিশ্ববিদ্যালয়ে যে চাঁদাবাজি এই নীলফামারীর মানুষ কি লাল কার্ড দেখাইতে পারবে? আমাদের এই চাঁদাবাজদের লাল কার্ড দেখাতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এই নীলফামারীতে বসন্তের কোকিলের আগমন ঘটেছে। যখন শীতের তীব্রতা ছিল, এখন বসন্ত এসেছে,
এই বসন্তের কোকিলকে বয়কট করতে হবে। আমাদের যে ক্যান্ডিডেট অ্যাডভোকেট আল ফারুক ভাই, তার নেতা কর্মীদেরকে কষ্ট রেখে পালিয়ে গেছেন না, এই নেতাকে অবশ্যই বিজয়ী করতে হবে। ন্যায় ভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র যুব জনতা বেঁধেছে জোট, দাঁড়িপাল্লা মার্কায় মারো ভোট। এ পর্যায়ে বক্তব্য রাখছেন ডাকসুর পরিবহন সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আসিফ আব্দুল্লাহ। ছাত্র নেতা আসিফ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, কিন্তু আমরা তো সবসময় ভালো থাকতে পারছি না। আমরা কি সবসময় ভালো থাকতে পারছি? যখন দেখি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার মা বোনদেরকে হেনস্থা করছে, আমার মা বোনদেরকে গণধর্ষণ করছে, তখন কি আমরা আর ভালো থাকতে পারি? গতকালকে নিউ চট্টগ্রামে আমাদের এক স্কুল শিক্ষার্থী এক বোনকে গণধর্ষণ করেছে। ফেনীতে গণধর্ষণ হয়েছে। ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদেরকে হেনস্থা করা হচ্ছে। যারা আমাদের মা বোন আমি বুঝি না, আপনারা কি বুঝতে পারেন? তাদের দ্বারা কি আমাদের এই রাষ্ট্র নিরাপদ হওয়া সক্ষম? কোনোভাবে সম্ভব? আমরা চেয়েছিলাম জুলাই গণঅভ্যুত্থান পরে আমরা একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ তরুণ প্রজন্মের যে হবে, প্রত্যেকটি ক্যান্ডিডেট তার নির্বাচনী ইস্তেহার আপনাদের সামনে পেশ করবে। যাদেরকে ভালো লাগবে, যাদের অতীত আপনারা জানেন, যাদের অতীত কলুষিত নয়, যারা দুর্নীতিবাজ নয়, যারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল না, যারা এলাকার মানুষের মাঝে ছিল, তাদেরকে বিজয়ী করবে। যে মানুষকে আপনারা কখনোই আপনার আশেপাশে দেখেন নাই, এমন কাউকে কি আপনারা চান? কোনোভাবে কি এলাকাবাসী চায়? আমরা দেখেছি পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনসাফের প্রতিনিধিকে বাছাই করেছে। একটি দল বারবার ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। সর্বশেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন তারা বুঝতে পেরেছিল তারা আর কোনোভাবে জয়ী হতে সক্ষম নয়, তারা নির্বাচনটি স্টে করে দিয়েছে। তারা জনগণের ম্যান্ডেটকে ভয় পায়। জনগণ দেখাবে। নীলফামারী 2 আসনের আমাদের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী 11 দলীয় নির্বাচনী ঐক্যের আপনার সিল দিয়ে, আপনার ভূমিকা রেখে আমরা 12 তারিখে আমাদের জয় নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। আগামী রাষ্ট্রনায়ক ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে পরিচালিত হবে। সেই দিন পর্যন্ত রাজপথে অতন্ত প্রহরীর মতো থেকে এই ভোটাধিকারকে নিরাপদ রেখে সারা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়ে রাজপথে থাকবেন, এই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।
সংগ্রামী নীলফামারীবাসী, আমাদের মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ আসন গ্রহণ করেছেন। আমাদের জেলা আইনজীবী সমিতির সম্মানিত বিজ্ঞ আইনজীবীরা মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন। আজকের এই জনসভার পক্ষ থেকে আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। সম্মানিত প্রিয় নীলফামারীবাসী, এ পর্যায়ে আমাদের সামনে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজকে এখানে যারা সম্মানিত মেহমান হিসাবে আমাদের এই জনসভায় উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী জেলা জামাতের পক্ষ থেকে তাদেরকে আমরা সংবর্ধনা প্রদান করব। সংগ্রামী নীলফামারীবাসী, আমি প্রথমেই মঞ্চে আমি সম্মানিত ডাকসুর সম্মানিত ভিপি, আমাদের প্রাণ প্রিয় ছাত্র নেতা সংগ্রামী নীলফামারীবাসী, এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্য, নির্বাচিত প্রতিনিধিদের আমাদের বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে ক্রেস্ট বিতরণ। যারা ক্রেস্ট নেবেন, বিশেষ করে ছাত্রীদের অভিভাবকরা সামনে আসবেন। ক্রেস্ট নেওয়ার জন্য আহ্বান করছি সাইফুন নাসিরা, সহ সভাপতি ভিপি রহমতুল্লাহ হল সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাইফুন নাসিরা, তার পক্ষ থেকে তার বাবা ক্রেস্ট নেওয়ার জন্য আজহার ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দাঁড়িপাল্লার পক্ষ থেকে, ফারুক ভাইয়ের পক্ষ থেকে, নীলফামারীর পক্ষ থেকে। এরপরে ক্রেস্ট নেওয়ার জন্য মঞ্চে আসছেন রেনেসা রাত্রি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জুলাই 36 হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। রেনেসা রাত্রি। এরপরে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নীলফামারীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফারুক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শাহিন কেরাল আবুল কালাম আজাদ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মাদর বক্স হল সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মাসুমা ইশরাত মুমু সহকারী পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক, সাইয়েদা হাফসা তার পরিবার মহিলা বিষয়ক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। আমাদের প্রধান অতিথিকে বরণ করে নিয়ে মার্কা আছে রে, সেই মার্কা এবার ভোটে নীলফামারী। আবুল কালাম আজাদ, সৈয়দা হাফসাকে, হাফসার বাবাকে ক্রেডিট দিচ্ছেন নেতৃবৃন্দ।
এরপরে আবুল কালাম আজাদ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। রেনেসা রাত্রি কেকরেশ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জুলাই ৩৬ হল সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। নীলফামারীর কৃতি সন্তান রেনেসা রাত্রি। মাসুমা ইশরাত মুমুর পরিবার ক্রেশ দিচ্ছেন আমাদের নেতৃবৃন্দর কাছ থেকে। মাসুমা ইশরাত মুমুর বাবা ক্রেশ নিচ্ছেন। মাসুমা ইশরাত মুমু সহকারী পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। নীলফামারীর কৃতি সন্তান আবুল কালাম আজাদ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মাদার বক্স হল সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রেশ দিচ্ছেন। এরপর ক্রেশ নিচ্ছেন নীলফামারীর কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত এজিএস এস এম সালমান সাব্বির। এরপরে ক্রেশ দিচ্ছেন নীলফামারীর কৃতি সন্তান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস ফেরদৌস আলম আল হাসান। তাকে ক্রেশ নেওয়ার জন্য এরপরে ক্রেশ তুলে দিচ্ছেন নীলফামারীর কৃতি সন্তান, শহীদের রক্ত গড়া সংগঠন রক্তে গড়া ক্যাম্পাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রামী সহ সভাপতি ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। এ পর্যায়ে ক্রেশ তুলে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ভাইকে। কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান আসিফ আব্দুল্লাহ ভাইকে ক্রেশ তুলে দিচ্ছেন। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ডাকসুর সম্মানিত ভিপি আবু সাদিক কাইম ভাইকে ক্রেশ তুলে দিচ্ছেন নীলফামারী জেলা নেতৃবৃন্দ এবং প্রধান অতিথি। ডাকসু ভিপি সাদিক কাইমকে ক্রেশ তুলে দিচ্ছে। লাল গোলাপ শুভেচ্ছা, গোলাপ শুভেচ্ছা। এবারে আমাদের প্রধান অতিথি, আমাদের নীলফামারী সদর 2-এর দাড়িপাল্লার কান্ডারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইকে দাড়িপাল্লা মার্কা তুলে দিচ্ছেন। মার্কা আছে রে, ওই শাহী মার্কা। এবার ভোটে ফারুক ভাইয়ের 17 সনে জেলা আমিরের আজহার ভাইয়ের নীলফামারী এবার ভোটে দেখিয়ে দিবে 12 তারিখে জনগণের রিস্কাওয়ালার শ্রমিকের বিপির নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই খালাম
সংগ্রামী নীলফামারীবাসী, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত ভিপি ছাত্র নেতা মুস্তাকুর রহমান জাহিদ, নীলফামারীর কৃতি সন্তান মুস্তাকুর রহমান জাহিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত নীলফামারী সদর 2 আসনের শ্রোতাবৃন্দ, সম্মানিত ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষ সহ পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনতেছেন এবং আজকের প্রোগ্রামে উপস্থিত ডাকসুর ভিপি, প্রধান অতিথি, অন্যান্য জামাতের নেতৃবৃন্দ এবং নীলফামারী সদর 2 আসনের অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাই সহ অন্যান্য উপস্থিত মেহমানবৃন্দ, সবাইকে নবীর শেখানো সম্ভাষণে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? পৃথিবীতে যতই জুলুম, যতই নির্যাতন, যতই নিষ্পেষণ করা হোক না কেন, আল্লাহ আমাদেরকে শিখিয়েছে মুমিনরা কখনো, মুমিনদের মন কখনো খারাপ থাকে না। আমাদের মন সব সময় ভালো থাকে আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, নীলফামারী 2 আসনের, এই নীলফামারী সদরের রামগঞ্জ ইউনিয়নের সম্মানিত কৃতি সন্তান, যে নিজের জীবন দিয়ে গেছে, শহীদ মহিদুল ইসলাম। তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, কারণ তার শহীদ হওয়ার তারিখটা আজকের তারিখের সাথে মিলে যায়। আজকের এই দিনে শহীদ মহিদুল ইসলামের মুখের ভেতর বন্দুক ঢুকে হায়নারা বলেছিল, তুমি শিবির করা ছেড়ে দাও, তাহলে তোমাকে বাঁচিয়ে রাখবো। শহীদ মহিদুল ইসলাম বলেছিল, আমি দুনিয়াতে কথা বলতেছে। আজকের এই জনস্রোত বলে, আমাদের এলাকার সন্তান রক্ত দিয়ে, সেই রক্ত বৃথা যায় নাই আলহামদুলিল্লাহ। সেই শহীদ মহিদুল ইসলামের লাশ, তাকে গুম করে দেয়া হয়েছিল। তার বাবা মায়েরা, তার পরিবার এখানে উপস্থিত আছে। আপনারা বগুড়ায় দাফন করে দিয়েছিল। তার মা গিয়ে বলেছে যে, বাবা, তোমরা প্রশাসন, তোমরা আওয়ামী লীগ করো, ঠিক আছে, আমার ছেলের লাশটা অন্তত দাও। আমার ছেলেকে তো মেরে ফেলছো, লাশটা অন্তত দাও, আমি যেন কবর জিয়ারত করতে পারি। সেই ছেলের লাশটা পর্যন্ত এখনো নিয়ে আসতে পারে নাই তারা। কি পরিমাণ জুলুম নির্যাতন আমাদের উপর চালানো হয়েছে। এমনি এমনি সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে না। কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শুধু নয়, সকল বিশ্ববিদ্যালয়ে ইনসাফের প্রতি রায় দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছে, এই মজলুমদের পক্ষে, এই ইনসাফের পক্ষের মানুষদের পক্ষে আছে ইনশাআল্লাহ। আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ? এই শহীদদের রক্ত কথা বলবে তো ইনশাআল্লাহ? আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি বলে দিতে চাই, সাকসু নির্বাচন বন্ধ করে দিচ্ছে না? তাদের নেতা এসে বলছে যে সব নির্বাচনে আমরা হেরে যাচ্ছি, আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হওয়া যাবে না। ফেসিস্ট কায়দায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়ে তারা প্রমাণ করতে চায় তারা আওয়ামী লীগের মতো ফেসিস্টের কায়দায় ক্ষমতায় আসতে চায়। আমরা বলে দিতে চাই, এবার যদি কেউ নির্বাচন কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের মতো এসে ভোট দখল করতে চায়, এবার যদি কেউ আবার আগের মতো বেইনসাফি কায়েম করতে চায়,
আবার যদি আগের মতো জালিমের মতো ক্ষমতায় যেতে চায়, আবার যদি মরা মানুষ এসে ভোট দিতে চায়, আবার যদি দিনের ভোট রাতে করতে চায়, তাদের ফয়সালা জনগণ দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা দোয়া করব, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এত নির্বাচনে আমরা জিতে গেছি, আমরা তাও অহংকার করি না, আমরা আল্লাহর শুকরিয়া করি। আর আল্লাহর শুকরিয়া করি বলেই আগামী দিনের ইনসাফের পক্ষে বাংলাদেশ নিজেদের শক্তি গড়ে তুলবে ইনশাআল্লাহ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে শুভেচ্ছা কথা রাখছেন এদেশের তরুণদের, ছাত্রদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব ইউসুফ আলী, নীলফামারীর কৃতি সন্তান ইউসুফ আলী। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত নীলফামারীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নীলফামারীবাসী, আপনারা জানেন গত জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে একটি দল এত পরিমাণ অপকর্ম করেছে যে তারা মানুষের হৃদয় থেকে বের হয়ে গিয়েছে। আজকে বাংলার জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তারা সেটা দেখতে পেয়ে তারা অপকৌশল অবলম্বন করা শুরু করেছে। আগামী নির্বাচনে তারা জিতে যাওয়ার জন্য এখন তারা ভয় দেখানো শুরু করেছে। তারা আমাদের মা বোনদের উপর আক্রমণ করতেছে। আমরা বলতে চাই, নীলফামারীর যুবকদের পক্ষ থেকে আমি বলতে চাই, আগামী দিনে মা বোনদের গায়ে হাত দেওয়ার আগে একবার চিন্তা করে আসবেন আপনার সে হাত থাকবে কি থাকবে না। সংগ্রামী উপস্থিতি, তারা আমাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে দিতে চায়। আমরা কি ভয় পাই? আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা তো ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ারের উত্তরসূরি, আমরা তো শহীদ মুহিদুল ইসলাম ভাইয়ের উত্তরসূরি, আমরা তো শহীদ উসমান আলী ভাইয়ের উত্তরসূরি, আমরা তো এই পৃথিবীতে জন্মেছি শাহাদাতের জন্য। আমাদেরকে কেউ দমাতে পারবে না। সুতরাং আপনাদেরকে বলে দিতে চাই, আমরা বাঘের সাথে লড়াই করেছি। জুলাই আন্দোলনে অসশস্ত্র সশস্ত্র বাহিনীর সামনে আমরা পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকেছি। সুতরাং কোন বানর যদি আমাদেরকে ভয় দেখাতে আসে, লেজ ধরে দুইটা ঘুরানি দিয়ে ছেড়ে দেব, লন্ডন গিয়ে পড়েবা। সম্মানিত উপস্থিতি, তারা বলে তারা নাকি ভোট কেন্দ্র দখল করবে। নীলফামারীর যুবকরা কি প্রস্তুত আছে তাদেরকে প্রতিহত করার জন্য? আমরা বলতে চাই, ভোট কেন্দ্র দখল করার চিন্তা করলে এখন থেকে প্র্যাকটিস করবেন হাত পা বসলে কিভাবে চলতে হয়। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে নীলফামারীর 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রাণপণ কাজ করবেন তো? আল্লাহ তাআলা নীলফামারী 2 আসন শুধু নয়, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার প্রার্থীদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। জানিয়ে দাও, অন্ধকার জগতের রাজাদের এ হাওয়ার দিকে বারে বদলাতে চলছে। জাগবে এবারে চাষাভূষা, জাগবে মাঝিবাল্লা, জাগবে এবারে চাষাভূষা, জাগবে মাঝিবাল্লা। সাধু লোকের শাসন হবে, বিজয় হবে দাঁড়িপাল্লা। সংগ্রামী নীলফামারীবাসী, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ডাকসুর ভিপি গুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মহানায়ক, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ছাত্র নেতা আবু সাদিক কাইম, ছাত্র নেতা আবু সাদিক কাইম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জুলাই বিপ্লবের মহানায়ক হলো রংপুরের শহীদ আব্দুল্লাহ আল তাহির। জুলাই আমরা কি পারবো আমাদের শহীদদের সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে? যেই জমিনে শহীদদের রক্ত অনুভব করছি। নীলফামারীর সন্তান ইতিমধ্যে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে। নীলফামারীর সন্তান, আপনাদের এই সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মুস্তাকুর রহমান জাহিদ শিক্ষার্থীরা ইনসাফের পক্ষে অবস্থান করে মুস্তাকুর রহমান জাহিদকে বিপুল ব্যবধানে বিজয়ী করেছে। একই সাথে আপনাদের এই সন্তান সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরপর কি পেলাম? জিএফএ পেলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের এজিএস সাব্বির ভাই, সালমান সাব্বির ভাই, তিনিও আপনাদের নীলফামারীর সন্তান। আপনারা কি জানেন? তাকেও হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে অসংখ্য শিক্ষার্থী থেকে আমরা পেয়েছি। তা আমরা কি বুঝতে পারি যুবকদের আকাঙ্ক্ষা? যুবকরা ইতিমধ্যে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে যে 4 কোটি তরুণরা আছে, সেই তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী বাংলাদেশের প্রতিনিধি, 11 দলীয় জোটের প্রতিনিধি দাড়িপাল্লার কান্ডারদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী সে 4টা আসন ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের কথা আমি কেন বলছি? আমরা আমাদের এই সমাজে অনেক নেতা দেখতে পাই। 2 ধরনের নেতা দেখতে পাই। এক ধরনের নেতা হলো তারা বলে আমি এটা করব ওইটা করব, নির্বাচন আসলে তারা আরো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়। আপনারা দেখতে পান না? এই যে আপনাদের এখানে যে প্রার্থী হয়েছে এখন বলতেছে না এটা করব ওইটা করব, কিন্তু বিগত সময় কি আপনারা তাকে পাইছেন? বিগত সময় এসে করেছিল, ওরাল দিয়েছিল। কিন্তু ডাক্তার শফিকুর রহমান আপনাদেরকে ছেড়ে কি গিয়েছে? জামাতের নেতৃবৃন্দ কি আপনাদেরকে ছেড়ে গিয়েছে? তারা জনতার কাতারে ছিল। গত 16 বছরের ফেসিবাদী শাসন আমলে ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে ছিল। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা ছিল তারা জনতার কাতারে ছিল। দেশের যে কোনো দুর্যোগে ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছিল। কিন্তু এই দেশ থেকে পালিয়ে মুসলাকে দিয়ে কোনো জায়গায় যায় নাই। সিলেটে যখন বন্যা হয়েছে ডাক্তার শফিকুর রহমান সবার আগে সিলেটের মানুষের কাছে ছুটে গিয়েছে। উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছে ডাক্তার শফিকুর রহমান সবার আগে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে, ফারুক ভাইকে সাথে নিয়ে মানুষের কাতারে ছুটে গিয়েছে। যখন ঢাকায় অগ্নিকাণ্ড হয়েছে মাইলস্টোনে, ডাক্তার শফিকুর রহমান সবার আগে ওই অগ্নিকাণ্ডের মানুষের কাছে ছুটে গিয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী
যেই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশের কথা বলছি, এই শহীদদের আকাঙ্ক্ষাকে সবচেয়ে বেশি ধারণ করছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান প্রত্যেক শহীদ পরিবারের কাছে গিয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের যে কথাগুলো আছে, যে স্মৃতিগুলো আছে, সেই স্মৃতিগুলো, শহীদদের আকাঙ্ক্ষাগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে বলছি ইনসাফের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, সেই ইনসাফের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ ব্যাপী তিনি তার কাজ জারি রেখেছে। আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটি দলের নেতা 1.5 বছর পর আসছে, প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আমরা যদি দেখি আমরা কাকে বিশ্বাস করবো? যে ইতিমধ্যে করে দেখিয়েছে তাকে বিশ্বাস করব, নাকি যে এতদিন আমাদের সাথে ছিল না এখন এসে বিভিন্ন কার্ডের কথা বলছে, ভুয়া জিনিসের কথা বলছে, সেটাকে আমরা বিশ্বাস করব? আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না। আমরা যদি দেখি জুলাই বিপ্লব পরবর্তী গত 1.5 বছরে ওই দলের আমলনামা, 500 দিনের আমলনামা নামে একটা বই পাবলিশ হয়েছে। ওই আমলনামায় দেখি তারা নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে ডাবল সেঞ্চুরি করছে, নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে 200 মানুষকে মেরে ফেলছে। যেই দলের হাতে তাদের নিজেদের নেতাকর্মীরা নিরাপদ না, সেই দলের হাতে একটা রাষ্ট্র কিভাবে নিরাপদ হতে পারে? একই সাথে আমরা দেখতে পাই ওই দল সারা দেশব্যাপী আমার মা বোনদের উপর হামলা করছে, দর্শন করেছে প্রায় 70 অধিক ঘটনা সারা দেশব্যাপী। সারা দেশব্যাপী চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাফিয়া তন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী যেই বিশাল সুযোগ এসেছে সেই সুযোগকে তারা নস্যাৎ করতে চাচ্ছে। সুতরাং আমরা কি ভুল করবো আগামী 12 ফেব্রুয়ারি? আমরা আর ভুল করতে চাই না। আমি উত্তরবঙ্গ এই নীলফামারীতে এই উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা আমাদের অযোগ্য নেতৃত্বের কারণে, দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে, ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করা নেতৃত্বের কারণে আমাদের এই সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এই সম্ভাবনাকে আর নষ্ট করতে চাই না। আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে বাছাই করতে চাই। আমরা কি পারবো নীলফামারী 2 আসনে আমাদের নেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইকে আগামী 12 ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে জয় করতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে। ইতিমধ্যে ছাত্ররা সিদ্ধান্ত নিয়ে গেছে। বাংলাদেশের 5টা ক্যাম্পাসে তারুণ্য বিজয় হয়েছে, ইনসাফ বিজয় হয়েছে। আমি বিশ্বাস করি এই নীলফামারীর 4টা আসন ইনশাআল্লাহ ব্যাপক ব্যবধানে দাঁড়িপাল্লা অ্যাডভোকেট আল ফারুক ভাই বিজয়ী হয়েছে। আপনাদের কাতারেই থাকবে, তিনি আপনাদেরকে ছেড়ে যাবেন না। আপনাদের যে ক্ষমতা, আপনাদের যে হিস্সা, আপনাদের যে অধিকার, সে অধিকার আপনাদেরকে ফিরে দেওয়া হবে তার কাজ। আপনাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে আমানত আসবে, সে আমানতের যথাযথ হক আদায় করা হবে তার কাজ। আপনাদের কাছে জবাবদিহি করা হবে তার কাজ। সেটা আমরা প্রমাণ করেছি। ডাকসুর দায়িত্ব নেওয়ার পরে আজকে 4 মাস পার হচ্ছে। 4 মাসে আমরা শিক্ষার্থীদের কাছে আমরা জবাবদিহি করেছি। আপনারা কি দেখেছেন? আমরা ইতিমধ্যে দেখিয়েছি 4 মাসে আমরা কি কি কাজ করেছি। 4 মাসে আমরা 225টা কাজ করেছি। আমাদের আজকে ডাকসুর পরিবহন সম্পাদক আপনাদের উত্তরবঙ্গের এই সন্তান আসিফ আব্দুল্লাহ এখানে উপস্থিত আছেন। এই আসিফ আব্দুল্লাহ গত 104 বছরে বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো হয় না, পরিবহন সেক্টরে তিনি সেই কাজগুলো করেছেন। তাহলে সঠিক নেতৃত্ব থাকলে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব। আমাদের সঠিক নেতৃত্ব দরকার। আসিফ আব্দুল্লাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন এই সান্ধ্যকালীন বাস সার্ভিস চালু হয়েছে, যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। গতকালকে কুমিল্লা পর্যন্ত বাস সার্ভিস চালু হয়েছে। একই সাথে আমাদের শনিবারের বাস সার্ভিস, যেটা দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবি, সেটাও আমরা খুব দ্রুতই চালু করছি। এবং অসংখ্য আমাদের শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্ট করে দিয়েছিলাম সেটা ইতিমধ্যে আমরা অ্যাড্রেস করে ফেলেছি। আমরা বলছি, আমরা যা বলেছি তা তো করবোই, তার চাইতে বহুগুণ বেশি কাজ আমরা করবো ইনশাআল্লাহ। ডাকসুর আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আজকে 105 বছর আমরা পার করছি। এই 105 বছরে এখানে অনেক সংকট, এই সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে।
এর মধ্যে একটা বড় সংকট হচ্ছে আবাসন সংকট। কি সংকট? আবাসন সংকট। এই যে আপনাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার পরে একটা সিট পায় না। আমরা আগে ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি এই শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে যায়, বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীরা পড়তে যায়, কিন্তু ওই শিক্ষার্থীদেরকে গণরম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে, কৃত্রিমভাবে আবাসন সংকট তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের সকল সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল। আমরা দায়িত্ব নেওয়ার পরে বলেছিলাম আমরা শিক্ষার্থীদের এই আবাসন সংকট রাখবো না, এই আবাসন সংকট আমরা চিরতরে বন্ধ করে দিব। এবং সেই আলোকে আপনারা গত পরশু দেখতে পেয়েছেন পত্রিকায়, বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার একটা প্রকল্প আমরা নিয়ে এসেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায়। এই প্রকল্পের আওতায় ছেলেদের জন্য মোট 5টা হল নির্মাণ হবে, মেয়েদের জন্য মোট 5টা হল নির্মাণ হবে, এর বাইরে অসংখ্য উন্নয়নমূলক কাজ হবে। এই হলগুলো, এই 10টা হল নির্মাণ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর আবাসন সংকট থাকবে না। আপনাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা তার খাট থাকবে, সুন্দর একটা রুম থাকবে, তার স্বাস্থ্য নিরাপত্তা থাকবে, খাদ্যের নিরাপত্তা থাকবে। এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি? জ্ঞান উৎপাদন করা, নতুন নতুন জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী শিক্ষার্থী তৈরি করা। সেই বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য, বিশ্ববিদ্যালয় একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য আমরা কাজ করছি এবং ইতিমধ্যে সেটা আমরা প্রমাণ করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, ইনসাফের প্রতিনিধিরা, দাঁড়িপাল্লার কান্ডারীরা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামী 12 ফেব্রুয়ারিতে ভূমিধস বিজয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে আসার পরে বাংলাদেশে আগামীর যে বাংলাদেশ হবে, হে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। বাংলাদেশে গত 55 বছর যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি তৈরি হয়েছে, যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে, সেই ফেসিবাদী কাঠামোকে আমরা চিরতরে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। সেজন্য কি দরকার? আমাদের যোগ্য নেতৃত্ব দরকার। আমরা কি পারবো? আমাদের নেতা, আপনাদের এই নীলফামারীর 2 আসনের নেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয়ী করতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অ্যাডভোকেট আল ফারুক ভাই, তিনি এখানকার বার কাউন্সিলের সভাপতি, একজন যোগ্য লোক। আমাদের কি দরকার? যোগ্য লোক দরকার। কোন দুর্নীতিবাজ লোক দরকার আছে? দুর্নীতিবাজ লোকরা এখন এসে আপনাকে অনেক কিছু অফার করবে, রঙিন রঙিন স্বপ্ন দেখাবে। এই ধরনের রঙিন স্বপ্ন যারা বলবে, সে তাদের কথা বিশ্বাস করবেন না, তাদেরকে লাল কার্ড দেখাবেন। দুর্নীতিবাজদের কি কি দেখাবেন? লাল কার্ড দেখাবেন। যারা গত 1.5 বছর ধরে চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, তাদেরকে কি দেখাবেন? লাল কার্ড দেখাবেন। যারা সারা দেশব্যাপী আমার মাদের উপর, বোনদের উপর হামলা করছে, আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে, গতকালকেও চট্টগ্রামে যারা দর্শন করেছে, তাদেরকে আগামী 12 ফেব্রুয়ারি আমরা কি দেখাবো? লাল কার্ড দেখাবো। এবং গত 55 বছরে উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে যারা নস্যাৎ করেছে, আমরা তাদেরকে লাল কার্ড দেখাবো। ইতিমধ্যে আমিরে জামাত ঘোষণা দিয়েছেন, এই উত্তরবঙ্গকে তিনি কৃষির একটা রাজধানী করবে ইনশাআল্লাহ। এই উত্তরবঙ্গের যে অবারিত সুযোগ আছে, এখানকার যে ন্যাচারাল রিসোর্স, এখানকার যে কৃষির অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনা নিয়ে বাংলাদেশের মতো 10টা বাংলাদেশ চালানো যাবে যদি আমরা সঠিক নেতৃত্বকে বাছাই করতে পারি। আমিরে জামাত ঘোষণা দিয়েছেন, এই উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য, যুবকদের জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। প্রতিটি জেলায় জেলায় একটা মেডিকেল সেন্টার স্থাপন করবেন, যার মাধ্যমে আমার যারা মারা আছে, বোনরা আছে, আমার যারা চাচারা আছে, তারা ঢাকায় যে ট্রিটমেন্ট পায়, সেই ট্রিটমেন্টটা তারা এলাকায় পাবে ইনশাআল্লাহ। এবং যুবকদের জন্য 50 লক্ষ যুবকদের জন্য তিনি চাকরির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমাদের দেশে এখন বেকার আছে কত জানেন? 25 লাখ বেকার। তাহলে আরো 25 লাখ, ওই 25 লাখ যারা এখন পর্যন্ত এই চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, সন্ত্রাস করছেন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এখন ছেড়ে দেন, এই অবৈধ কাজ ছেড়ে দেন। আমিরে জামাত ইনশাআল্লাহ আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। একই সাথে আমিরে জামাত ঘোষণা দিয়েছেন, আমার যারা বোনরা আছে, মাস্টার্স পর্যন্ত ফ্রিতে সবার জন্য পড়াশোনার ব্যবস্থা করবেন। আমার মাদের জন্য, আমার বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তা আমরা কি পারবো? আমাদের মানবিক নেতাকে আগামী 12 ফেব্রুয়ারি নীলফামারীর 4টা আসন ভূমিধস বিজয়ের মাধ্যমে ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ। আমরা কি পারবো? আমাদের ফারুক ভাইকে
12 ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাআল্লাহ। আমি তরুণদেরকে জানতে চাই, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ফারুক ভাইয়ের পক্ষে হোক, দাঁড়িপাল্লার পক্ষে হোক। ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। একই সাথে আমাদের এই নির্বাচনে আমরা সবাই জানি আমরা কয়টা ভোট দিব? 2টা ভোট দিব। আমাদের প্রথম ভোট হবে গণভোট। এই গণভোটে আমরা কি দিব? হা দিব। গণভোটে হা মানে বাংলাদেশ, হা মানে আজাদি, হা মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার, হা মানে শহীদ উসমান হাদি যেই লড়াই চালিয়ে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, তিনি যেই লড়াই চালিয়ে গিয়েছেন, ইনসাফের পক্ষে তিনি যে লড়াই চালিয়ে গিয়েছেন, সেই লড়াই জারি রাখা। আমরা কি পারবো? এই নীলফামারীর প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকে একটা দল তারা বুকে পাথর চাপা দিয়ে হায়ের পক্ষে এখন একটু একটু বলা শুরু করছে, কিন্তু তাদের উপরে তাদের কেন্দ্র বলছে এক কথা, আর তৃণমূলে এখন পর্যন্ত বিভিন্নভাবে ইনিমিনি আমরা নায়ের পক্ষে ক্যাম্পেইন দেখতে পাচ্ছি। তাদের যখন নির্বাচনী ক্যাম্পেইনগুলো হয় পোস্টারের মধ্যে আমরা হায়ের ক্যাম্পেইন দেখি না। আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা হায়ের পক্ষে অবস্থান নেন, হায়ের পক্ষে অবস্থান নেন। এই বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদ আবু সাইদকে ধারণ করতে হবে, শহীদ উসমান হাদিকে ধারণ করতে হবে, শহীদ উসমান হাদির হত্যার বিচারের জন্য এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য এই হাকে আমাদেরকে বিজয়ী করতে হবে। আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, ওই দলকে আহ্বান করব, আপনারা আর ভুল করেন না। ভুল করতে করতে আপনাদের ভুল পলিসির কারণে আপনারা আজকে একটা ছোট দল হয়ে গেছেন। এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনারা জনতার কথাগুলো বোঝার চেষ্টা করুন, শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করেন, জুলাই বিপ্লবের যে প্রত্যাশা, শহীদদের যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করেন এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন, যেটা আমাদের নেতা মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান ঘোষণা করেছে। আমাদের নেতা সেই শুরু থেকে জুলাইকে ধারণ করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই নেতা 1.5 বছর পর আসার পরও এখনো শক্তিশালীভাবে তারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারছে না। আমরা অনুরোধ করবো আপনারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন। দ্বিতীয় যে ভোটটি হবে সেই ভোটটি হবে ইনসাফের পক্ষে। কিসের পক্ষে? ইনসাফের পক্ষে, 11 দলীয় জোটের পক্ষে। সেই ভোটটি হবে দাঁড়িপাল্লার পক্ষে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে গত 55 বছরে যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে, যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে, সেই ফেসিবাদী কাঠামোকে আমরা ইনসাফের প্রতিনিধিদেরকে, দাঁড়িপাল্লার কান্ডারিদেরকে বিজয় করে নিয়ে এসে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ করব সেই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনাদের এই আসনের মাটি ও মানুষের নেতা ফারুক ভাইকে আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ব্যাপক ব্যবধানে জয় করে আগামীর সুখী সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক নীলফামারী বিনির্মাণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর ভিপি সাদিক কায়েম ভাইকে। আপনাদের উদ্দেশ্যে শুধু সালাম দিচ্ছেন জুলাই আন্দোলনের শহীদ রুবেলের বাবা, নীলফামারীর কৃতি সন্তান শহীদ রুবেলের বাবা, শুধু আপনাদেরকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আমার ছেলে শহীদ হয়েছে 7 আগস্ট। আমার ছেলের সাথে সবার কাছে দোয়া চাচ্ছি, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। যে সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য আছেন আজকের এই নীলফামারী সদর 2 আসনের নির্বাচনী ঐতিহাসিক জনসভার সংগ্রামী বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল
রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক জননেতা মাওলানা আব্দুল হালিম, জননেতা মাওলানা আব্দুল হালিম। ওয়ালা আলিহি ওয়া আসহাবি আজমাইন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীর 2 আসন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী শহর শাখার সংগ্রামী আমির জননেতা জনাব আনোয়ারুল ইসলাম, আজকের এই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সম্মানিত নায়েবে আমির, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 14 বছর কারাগারে যিনি বন্দী ছিলেন মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, নীলফামারী সদর আসনের প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, ডাকসুর ডিভি ছাত্র গণঅভ্যুত্থানের ইমাম আবু সাদিক কায়েম সহ ছাত্র নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে শেষ করছি। আপনারা জানেন ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হলে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে সৎ এবং সৎ যোগ্য নেতৃত্বকে আমাদের বাছাই করতে হবে। সৎ নেতৃত্বের অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হলেন আল ফারুক আব্দুল লতিফ। তিনি সৎ নেতৃত্বের প্রতীক। আপনারা তাকে চেনেন কিনা? আগামী নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশ হবে সাদাবাদ মুক্ত, যে বাংলাদেশে আলেম ওলামাদের সম্মান সমুন্নত থাকবে, যে বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ব, সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ব, সেই বাংলাদেশ নির্মাণের নীলফামারী 2 আসন থেকে ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করবে আমাদের প্রিয় ভাই দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফকে। আপনারা কি রাজি আছেন? সংগ্রামী ভাই বন্ধুগণ, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী দল প্রার্থী যিনি, ওনার বাড়ি কি আপনাদের এই আসনে? এই আসনের যিনি মাটি এবং মানুষের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফকে আপনারা ভোট দেবেন, কি বলেন? এই আসনে যে দল আমাদের প্রতিদ্বন্দ্বিতা আছে, দানের শিশির নামে যারা আজকে আপনাদের কাছে ভোট চাচ্ছেন, তারা বাংলাদেশের জনগণের কাছে সাদাবাজ হিসাবে চিহ্নিত হয়েছে। এই সাদাবাজদেরকে আপনারা কি আর ভোট দিতে রাজি আছেন? তারা একসময় নারী অধিকারের কথা বলতো, আর এখন যখন নারীরা নির্বিঘ্নে ভোট প্রার্থনা করতে যায়, নারীদের উপর তারা অত্যাচার করে। বাংলাদেশের জনগণের নেতা ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশের মানুষের নেতা, বাংলাদেশের আগামী দিনের ভাবী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান, আপনারা জানেন তার এক্স অ্যাকাউন্টকে হাইজ্যাক করা হয়েছে, হ্যাক করা হয়েছে। এটা হ্যাক করার কিছু সময়ের মধ্যে আমরা মেসেজ দিয়েছি, রাতের মধ্যে আমরা মামলা করেছি। গতকাল জামাত ইসলামের টিমের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে
বঙ্গভবনের একটি নাম্বার থেকে তার নাম্বার হ্যাক করা হয়েছে, আমরা সব সাংবাদিকদের জানিয়েছি। কিন্তু দেখা যায় কয়েক ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়বাদী ছাত্র দলের নামে এরা মিছিল বের করেছে। ডাক্তার শফিকুর রহমান নারীদের মানবিক দাবির কথা বলছেন, নারী বিদ্বেষ নয়, নারীদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠার কথা তিনি বলছেন। মেয়েদের শিক্ষা ডিগ্রি মাস্টার্স পর্যন্ত করবেন সেই কথা তিনি বলছেন। এবং যখন তার এক যেই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ওই সময় তিনি ঢাকার সাভারে নির্বাচনী জনসভায় বক্তৃতা করতেছিলেন এবং সেই জনসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা 18, ঢাকা 19 এবং ঢাকা 20 দুইজন প্রার্থী, নারী প্রার্থী, তাদের হাতে তিনি এনসিপির মার্কা তুলে দিয়েছিলেন। তাহলে ডাক্তার শফিকুর রহমান কি করে হ্যাক করে আবার উল্টা মেসেজ দিতে পারে নারী বিদ্বেষী? এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ধরা পড়ে গিয়েছে। এই ষড়যন্ত্রের সাথে কারা কারা জড়িত এটা আমরা চিহ্নিত করতে পেরেছি। আসুন আগামী দিনের ইনসাফের বাংলাদেশ, আগামী দিনে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামী দিনে জুলাই যোদ্ধাদের বাংলাদেশ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ, আগামী দিনে কোরআনের বাংলাদেশ, আগামী দিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করতে হবে। সেই জন্য 12 ফেব্রুয়ারি নির্বাচনে নীলফামারীর 4টি আসনে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন। এই 2 নম্বর আসনে আল ফারুক আব্দুল লতিফ ভাইকে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আসুন আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের সবাইকে মিলে এবং জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করব। বৈষম্য মুক্ত বাংলাদেশ করব, সুদ ঘুষ মুক্ত বাংলাদেশ হবে। কোরআনের আলোকে ইসলামের বিধান ক্রমশ কায়েম করার বাংলাদেশ আমরা গড়ে তুলব। সকল মানুষকে নাগরিক হিসেবে তাদেরকে বিশ্বাস করে এবং তাদের পরিচয় ধারণ করে সকল মানুষের জন্য আমরা কাজ করব। আল ফারুক আব্দুল লতিফ ভাইকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 12 ফেব্রুয়ারির মার্কা কি? আরো জোরে ইনসাফের মার্কা ইনশাআল্লাহ, ফারুক ভাইয়ের মার্কা, ডাক্তার শফিকুর রহমানের মার্কা, জামাত ইসলামের মার্কা এবং 11 দলীয় নির্বাচনে ঐক্যের মার্কা। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথিকে। আমরা একটি ঘোষণা শুনি। আগামী 4 ফেব্রুয়ারি রোজ বুধবার ডিমলা উপজেলার ডালিয়া তিস্তা হেলিপ্যাড মাঠে, ডালিয়া তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে সকাল 10 ঘটিকায় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উপস্থিত থাকবেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উপস্থিত থাকবেন। আপনারা সকলে আমন্ত্রিত। যে সম্মানিত নীলফামারীবাসী এ পর্যায়ে আলোচনা রাখবেন আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান বক্তা, নীলফামারী গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, নীলফামারী মাটি ও মানুষের নেতা, নীলফামারী সদর 2 আসনে 11 দল সমর্থিত দাঁড়িপাল্লা মার্কার কান্ডারি জননেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জননেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, শহর জামাতের সম্মানিত আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, অনুষ্ঠানের বিশেষ অতিথি রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক এবং জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপুল ভোটে নির্বাচিত ভিপি জনাব আবু সাদিক কায়েম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপুল ভোটে নির্বাচিত ভিপি জনাব মুস্তাকির রহমান জাহির সহ নীলফামারীর কৃতি সন্তান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং কেন্দ্রীয় হল সংসদের নির্বাচিত ছাত্র ও ছাত্রী প্রতিনিধিরা, নীলফামারী জেলা জামাতের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, জেলা আমির, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কারিগরি পরিষদের সদস্যবৃন্দ সহ ইসলামী ছাত্র শিবিরের জেলা এবং শহর নেতৃবৃন্দ এবং সম্মানিত প্রিয় নীলফামারীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, আদাব। প্রিয় নীলফামারীবাসী, আজকে দীর্ঘদিন ধরে আমি আপনাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি। আপনাদের সাথে আমার এই দীর্ঘদিনের চলাফেরা, কথাবার্তা, নীলফামারীর সমস্যাগুলো আপনাদের অত্যন্ত বলিষ্ঠ মুখে আমার কাছে আসার পরে আমি এই সমস্যাগুলোকে সমাধানের ব্যাপারে আমার কতগুলো প্রতিশ্রুতি ব্যক্ত করছি। নীলফামারী সদরের গ্রামাঞ্চলের 90% রাস্তা কাঁচা। নীলফামারী শহরে একটি জেলা শহর হওয়ার পর অত্যন্ত সংকীর্ণ রাস্তার উপর জেলা শহরটি অবস্থিত। এই জেলা শহরে কোনো বাইপাস নেই। এই জেলা শহরের সাথে বাংলাদেশের অন্য কোনো জেলা শহরের সরাসরি কোনো যোগাযোগ নেই। অথচ উন্নয়নের জন্য সড়ক যোগাযোগ হচ্ছে প্রথম শর্ত, রেল যোগাযোগ হচ্ছে প্রথম শর্ত। যোগাযোগের ব্যবস্থা ছাড়া কখনো কোনো জায়গার উন্নয়ন হয় না। আমরা জামাত ইসলামী নীলফামারীতে বিজয়ী হলে প্রথম পদক্ষেপ হিসাবে নীলফামারীর এই রাস্তাগুলোর উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। নীলফামারীতে একটি ইপিজেড প্রতিষ্ঠা করা হয়েছে, অপূর্ণাঙ্গ ইপিজেড। এখানে কোনো কন্টেইনার টার্মিনাল নেই এবং এই ইপিজেডের সাথে সরাসরি সমুদ্র বন্দরের কোনো রেল বা সড়ক যোগাযোগ নেই। এই ইপিজেডে এখনো পর্যন্ত অনেকগুলো ইন্ডাস্ট্রি করার জায়গা খালি আছে। কারণটা হচ্ছে এই সমস্ত অপূর্ণতার কারণে বিনিয়োগকারী আসতে চান না। এছাড়াও নীলফামারীতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ব্যবসা কোনো রকমে চালিয়ে যাচ্ছেন। ভারী শিল্প আনার ব্যাপারে এখানে নানান রকম সমস্যার কারণে ভারী শিল্প আসছে না। গ্যাস সাপ্লাইয়ের ব্যবস্থা ইপিজেডের জন্য ব্যবস্থা করা হলেও সমস্ত নীলফামারীতে ইন্ডাস্ট্রিগুলোর জন্য করা হয়নি। আমরা সরকারি এবং বেসরকারি সকল উদ্যোগকে কাজে লাগিয়ে নীলফামারীতে ব্যাপক সংখ্যক ভারী শিল্প নিয়ে এসে নীলফামারীতে বিপুল সংখ্যক কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। নীলফামারীর শিক্ষা ব্যবস্থার অবস্থা চরম অবনতির দিকে। আমাদের অবস্থা সম্পন্ন পরিবারগুলো তাদের সন্তানদেরকে সৈয়দপুরে নিয়ে যেয়ে পড়ালেখা করেন, সেখানে বাসা ভাড়া করে পড়ালেখা করেন। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মানসম্পন্ন নয়। আমরা নীলফামারীর শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য নীলফামারীতে প্রাথমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার ব্যবস্থা গ্রহণ করে এবং একই সঙ্গে
কর্মমুখী শিক্ষার উদ্দেশ্যে কারিগরি শিক্ষার ব্যাপক সম্প্রসারণ ঘটানোর মাধ্যমে একদিকে শিক্ষার বিস্তার, আরেকদিকে বেকারত্ব ঘুচানো, আর একদিকে যুবকদেরকে বিভিন্ন রকম সামাজিক অপরাধ থেকে রক্ষার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। নীলফামারীর একটি টেক্সটাইল মিল রয়েছে, যে টেক্সটাইল মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। এই মিলটি টেক্সটাইল মিল বা অন্য কোনো মিল এবং সরকারি বা বেসরকারি যে কোনো উদ্যোগে চালু করে নীলফামারীতে কর্মসংস্থানের একটা বিশাল সুযোগ সৃষ্টি করতে চাই এবং একটি অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে করা সম্ভব হবে। নীলফামারীতে কিশোর যুবক এই শ্রেণীর যারা ভবিষ্যতে নীলফামারী বিনির্মাণ করবে, তাদের মধ্যে ব্যাপক হারে মাদকাসক্তি এবং জুয়া ও অপসংস্কৃতির করাল গ্রাসে এই যুব সমাজ এবং কিশোর সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই নৈতিক শিক্ষার ব্যাপক প্রচলন, ধর্মীয় শিক্ষার প্রচলন, তাদেরকে ভালো সুস্থ সংস্কৃতিতে আকৃষ্ট করা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে মাদকাসক্তি বা অন্যান্য সামাজিক ব্যাধি থেকে রক্ষা করে তাদেরকে কর্মমুখী করার কোনো বিকল্প নেই। নীলফামারী সদর উপজেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, বিনোদন কেন্দ্র তৈরি এবং নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা যুব সমাজকে বাঁচানোর পরিকল্পনা গ্রহণ করেছি। নীলফামারীর হাসপাতালসমূহ, সরকারি হাসপাতালসমূহ অত্যন্ত নাজুক পরিস্থিতি। এই হাসপাতালগুলোতে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে ফিরে আসে। পরিবেশ এত নাজুক যেখানে দুর্গন্ধে থাকা যায় না। স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য মানুষ গিয়ে সেখানে তাদেরকে নিজের পয়সা দিয়ে ঔষধ কিনতে হয়। বিশেষজ্ঞ ডাক্তাররা নীলফামারীতে থাকেন না, রংপুরে থাকেন। অল্প কিছু সময়ের জন্য নীলফামারীতে এসে শুধু চাকরি রক্ষা করেন। আমরা নীলফামারীর সকল সরকারি হাসপাতালগুলোতে এই তিনটি ক্ষেত্রে যথাযথ এবং নিয়ম মতো সকল ব্যবস্থা গ্রহণ করে ডাক্তারদেরকে রেখে ঔষধের সরবরাহ করে এবং পরিবেশ উন্নত করে আমরা স্বাস্থ্যসেবার প্রকৃত স্বাদ নীলফামারীর জনগণকে পাইয়ে দিতে চাই। নীলফামারীর নারী কর্মসংস্থানে যারা নিয়োজিত রয়েছেন, নারীদের কর্মসংস্থানের যথেষ্ট ব্যবস্থা নীলফামারীতে গ্রহণ করা হয়নি। আমরা নারীদের কর্মমুখী করতে চাই, কারণ বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক, নীলফামারীর জনসংখ্যার অর্ধেক নারী হওয়ার কারণে নারীদেরকে বাদ দিয়ে এই নীলফামারীতে বাস্তবে কোনো উন্নয়ন সম্ভব নয়। এজন্য আমরা মনে করি নারীদেরকে কর্মমুখী করা, তাদের মেধাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের জন্য তাদের মেধার অবদান স্বীকৃতি দেওয়া ও রাষ্ট্রের কাজে লাগানোর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি মনে করি। সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা নীলফামারীতে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ দেখতে পাই। বিগত 5 আগস্টের পরে নীলফামারীতে যখন বাংলাদেশে যখন চরম অনিরাপত্তার সৃষ্টি হয়, তখন আমরাই আমাদের অমুসলিম ভাইদেরকে বুকে টেনে নিয়ে তাদের সঙ্গে একই সাথে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করার চেষ্টা করেছি, যাতে তারা কোনো প্রকারে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হন। আলহামদুলিল্লাহ, তারাও আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। আজ ব্যাপক হারে হিন্দু ভাইদেরকে দাঁড়িপাল্লার মিছিলে, দাঁড়িপাল্লার মিটিংয়ে তাদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত সমর্থন আমাদেরকে অনুপ্রাণিত করছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের সন্তান হিসাবে এই নীলফামারী শহরে আমার বেড়ে ওঠা, এখানে আমার জন্ম, আমার শিক্ষা, আমি আপনাদের সাথে ওতপ্রোতভাবে মিশে আছি। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনারা জানেন যে এই নীলফামারীতে 1970 সাল থেকে শুরু করে 2001 সাল পর্যন্ত আমার বাবা 5টি নির্বাচন করেছেন। আল্লাহ তাকে যথেষ্ট সম্মানিত করেছেন। তিনি নির্বাচিত হতে পারেননি, কিন্তু আপনাদের মনের মণিকোঠায় তিনি স্থান পেয়েছেন। তারই সন্তান হিসাবে আমি আপনাদের কাছে নিবেদন করছি, বাইরের মানুষকে নয়, আপনাদের সন্তানকে আপনারা বুকে টেনে নিন। আমি নীলফামারীবাসীকে আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে সকল দল, মত, পথ, ধর্ম নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে যে নীলফামারী করতে চাই, সেই নীলফামারী গড়ার যে 12 তারিখের একটি সুযোগ সৃষ্টি হবে, সেই সুযোগে আমরা সবাই দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে
আমরা নীলফামারীকে বিনির্মাণের একটি বিরাট সুযোগ কাজে লাগাই। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। নহে সমাপ্ত কর্মবোধের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়ে আজও সুবিমল জ্যোতি তাওহীদের। সংগ্রামী নীলফামারীবাসী, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য। এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার জনাব এটিএম আজহারুল ইসলাম। জনাব এটিএম আজহারুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে নীলফামারী সদর জামাত কর্তৃক আয়োজিত বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচন ঐক্যের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত এলাকাবাসী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য অনেক শুনেছেন আপনারা। আমি মোটামুটি কয়েকটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আপনারা সেই কয়েক মিনিট ধৈর্য ধরে শুনবেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আগামী 12 তারিখ নির্বাচন হবে। জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে 2টি ভোট দিতে হবে। একটি মার্কা দাঁড়িপাল্লা মার্কা, আর একটি দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য হার পক্ষে ভোট দিতে হবে। আমরা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করতে চাই, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই, সকলের বসবাসযোগ্য আমরা রাষ্ট্র কায়েম করতে চাই। সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ সবাই যেন সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে, সেই রকম বাংলাদেশ আমরা করতে চাই। আমরা বাংলাদেশের গণতন্ত্র 54 বছরে বিকশিত হতে দেখিনি। তো অনেকগুলো কারণের মধ্যে পরিবারতন্ত্র দিয়ে গণতন্ত্র বিকশিত হয় না। আমরা চাই মেধাতন্ত্র। মেধা যোগ্যতা যার থাকবে সেই দলের নেতৃত্ব দেবে, সেই দেশ এবং জাতির নেতৃত্ব দেবে। তাই পরিবারতন্ত্র আমাদের অবসান ঘটাতে হবে। এই পরিবারতন্ত্র দিয়ে এই দেশের জনগণের কোনো কল্যাণ হয় নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই। আমাদের সম্পদের অভাব থাকলে গত 16 বছরে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হতো না। এই এত টাকা একটা গরিব দেশে থাকে না। আমাদের দেশ তো গরিব নয়, সম্পদের অভাব নেই। আমাদের অভাব সব নেতৃত্বের, যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের। আজকে দুর্নীতিপরায়ণ নেতৃত্ব 54 বছর দেশ শাসন করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিগত সরকার সমস্ত ব্যাংকগুলোকে লুটপাট করেছে। আজকে অনেক অফিসের কর্মচারীদেরকে বেতন দেওয়ার সুযোগ হচ্ছে না। বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় নির্বাচন ঐক্য যে আমরা করেছি, যদি আপনাদের জনগণের ভোট পাই, আল্লাহ যদি আমাদের প্রতি রহম করেন, যদি আমরা আগামী 12 তারিখ নির্বাচনের পর দেশ সেবার সুযোগ পাই, সর্বপ্রথম আমরা বাংলাদেশের দুর্নীতি বন্ধ করব। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করলেই অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দুর্নীতি করি না, দুর্নীতি করব না, দুর্নীতি করতে কাউকে আমরা দেব না। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করলে দেশ শুধু সিঙ্গাপুর নয়, এর চেয়ে অনেক উন্নত হবে। আমার দেশের গরিব মানুষরা তার ছোট্ট টুকরো জমি বিক্রি করে তার সন্তানকে বিদেশে পাঠায় টাকা ইনকাম করার জন্য। যদি সব নেতৃত্ব বাংলাদেশে থাকতো, 100% দুর্নীতিমুক্ত হতো, তাহলে এই সম্পদ দিয়ে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করা যেত। আমার দেশের সন্তানদেরকে চাকরির জন্য বিদেশে যেতে হতো না, বিদেশি লোকরাই আমার দেশে চাকরি করতে আসতো। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা দ্বিতীয় যে কাজ করব, মুসলিম প্রধান এই দেশে আমরা জাকাতের আইন চালু করব। আমরা জানি যদি প্রতি বছর জাকাত আদায় করা যায় ঠিকভাবে, 50,000 কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব।
এই দুইটি কাজ করেই বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। 1 নম্বর দুর্নীতি বন্ধ সম্পূর্ণভাবে, 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলেই বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা বিগত 54 বছরে নৌকাকে দেখেছেন, ধানের শীষকে ভোট দিয়েছেন, লাঙ্গলকে ভোট দিয়েছেন, কি পেয়েছেন সেটা আপনারাই ভালো করে জানেন। কিন্তু দাঁড়িপাল্লার মার্কার লোকদের কোনো সময় ক্ষমতায় দেখেন নাই। আমি তাই একটিবারের জন্য আপনাদেরকে বলতে চাই, সকল দল তো দেখাই শেষ, সকল মার্কাই তো দেখা শেষ, একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেখেন আমরা কোনো পরিবর্তন করতে পারি কি না। আপনি ভোট দিলেন না, আমাকে যাচাই করলেন না, বাছাই করলেন না, কিভাবে জানলেন যে আমরা ক্ষমতায় গেলে কিছুই করতে পারবো না? একটি দলের নেতা বলে বেড়াচ্ছেন যে আমাদের অভিজ্ঞতা আছে, ওনাদের কারো অভিজ্ঞতা নাই। আমি বলবো যে হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা নাই, তা হচ্ছে দুর্নীতির অভিজ্ঞতা আমাদের নাই। আমার দেশ চালানোর অভিজ্ঞতা অবশ্যই আমাদের আছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে যে সরকার কায়েম ছিল, আমাদের 2 জন মন্ত্রী সেখানে 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। দুনিয়াবাসী জানে ভালো করে, আমাদের 6 সালে ক্ষমতা থেকে সরে আসার পর সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে দুর্নীতি মামলা দেওয়া হয়েছিল, তারা সাজা খেটেছেন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী 2 মন্ত্রী 3 মন্ত্রণালয়ের একটি টাকাও দুর্নীতির প্রমাণ করতে কেউ পারে নাই। অতএব এই 2 মন্ত্রী দেশ শাসনের যেমন যোগ্য ছিল, তেমনি সততার সঙ্গে দেশ পরিচালনা করে প্রমাণ করেছে যে এই অবস্থায় দুর্নীতি পরায়ণ না থাকলে মন্ত্রণালয় কত সুন্দর করা যায়। আমরা তাদেরই উত্তরসূরি, আমরা কর্মী, তারাই আমাদের নেতা। অতএব আপনি আস্থা রাখতে পারেন, যদি আমরা দায়িত্ব পাই, যদি দেশ সেবার সুযোগ আমরা পাই, দেশ থেকে 100% আমরা দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, জামাত ইসলামী বাংলাদেশের জনগণের দল। আমাদের 11 জন ভাইকে জেলখানায় হত্যা করা হয়েছে, 5 জনকে সরাসরি ফাঁসি দেওয়া হয়েছে, 6 জনকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। 11 জন কেন্দ্রীয়তে হত্যা করার পরেও যারা মনে করেছে বাংলাদেশ ইসলামের কথা বলার লোক থাকবে না, যারা মনে করেছে জামাত ইসলামী নিশ্চিহ্ন করা গিয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়েছে। জামাত ইসলামী শতগুণ বৃদ্ধি পেয়ে জনগণের মনে স্থান পেয়েছে। একজন নেতা এসে বললেন, আমরা দেশ থেকে পালাই না, আমার লজ্জা লাগে। যিনি 17 বছর দেশ থেকে পালায় দেশে আসলেন, তার মুখে এই কথা শোভা পায় না। তিনি মৃত্যু অসত্য কথা বলেছেন। যারা সত্য কথা বলে ক্ষমতায় যাওয়ার আগে, ক্ষমতায় গেলে যা ওয়াদা করছে একটা ওয়াদা পালন করবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, এরপর যে কথা বলতেছে আপনাদের সামনে, আপনারা ভালো করে জানেন আজকে আমাদের জয় দরকার সকল জায়গায়, শুধু বিশ্ববিদ্যালয় নয়, মহিলা থেকে মুসলিম থেকে সকলেই দলে দলে জামাত ইসলামীতে সামিল হচ্ছেন। এই জোয়ার থেকে তারা ভিন্ন পথ অবলম্বন করেছে। এখন বলে আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি, আবার তারাই বলতেছে আমরা ক্ষমতায় গেলে নবীর আদর্শে দেশ চালাবো। এই দ্বিচারিতা বন্ধ করুন। নবীর আদর্শে ইসলাম ছিল না, নবীর আদর্শে বাস্তবায়ন করতে চায়, ইসলামের বিরুদ্ধে কথা বলেন কেন? ধর্মের বিরুদ্ধে কথা বলেন কেন? আর আমরা যদি ধর্ম নিয়ে রাজনীতি করি, আপনারা কি নিয়ে রাজনীতি করেন? আপনারা কি ধর্ম নিয়ে রাজনীতি করেন? আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম আমার জীবনের সাথে সম্পর্কিত, আমার ইমানের সাথে সম্পর্কিত, আমার আত্মার সাথে সম্পর্কিত। এখান থেকে আপনারা আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন আমরা চাই, আমরা বিভেদ আর চাই না। কে পক্ষ কে বিপক্ষ, বয়ান 54 বছরে শুনলাম। এই 54 বছর বয়ান সে জাতিকে বিভক্ত করা হয়েছে, এবং যারা বিভক্ত করার চেষ্টা করেছে বিগত 24 সালে 5ই আগস্ট অত্যন্ত পরিণত হয়েছে। যারা কথায় কথায় বলতো আমরা দেশ স্বাধীন করেছি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। ভাই বলেন তো, আমার দেশের সেনাবাহিনী কি জন্য? দেশ রক্ষা করার জন্য। কোন দেশ থেকে তারা হামলার শিকার হবে? ভারত থেকে হামলার শিকার হবে। যে ভারত আমার দেশ আক্রমণ করতে পারে, যার জন্য সেনাবাহিনী গঠন করেছি, সেই দেশে যারা পালিয়ে আশ্রয় নেয়, আর যাই হোক তারা দেশের বন্ধু হতে পারে না, তারা জনগণের বন্ধু হতে পারে না। আর যে নেতা বলেছেন 17 বছর বিদেশ থেকে এসে যে আমরা পালাই না, মিথ্যা কথা বলার সাথে সাথে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কোন নেতা মৃত্যুর ভয়ে দেশ থেকে পালিয়ে যায় নাই। আমাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে,
তখন আমাদের মীর কাসেম আলী সাহেব আমেরিকাতে ছিলেন। অনেকে বলেছেন আপনার গ্রেপ্তার হয়েছে, যে কোনো মুহূর্তে ফাঁসি হতে পারে, আপনি আসবেন না। উনি বলেছেন কেন আমি আসবেন না, আমি কি অন্যায় করেছি? আমি ইসলাম ব্যাংক করেছি, হাজার হাজার বেকার যুবক চাকরি পেয়েছে। আমি ইবনে সিনা করেছি, হাজার হাজার যুবক চাকরি পেয়েছে। আমি হাসপাতাল করেছি, অল্প পয়সায় চিকিৎসা পায়। এটাই যদি আমার অপরাধ হয়, আমি বাংলাদেশে অবশ্যই ফিরে যাব। আর আজরাইলের ভয়ে দেখে লাভ নাই, আজরাইল আমেরিকাও আসতে পারে, বাংলাদেশেও আসতে পারে। উনি মৃত্যুকে তোয়াক্কা না করে বাংলাদেশে এসেছেন, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসিও দেওয়া হয়েছে। আস্তে আস্তে ফাঁসির মঞ্চে গিয়েছেন, কিন্তু নিজের সুখে থাকার জন্য বিদেশে থাকার চেষ্টা করেন নাই। আর যারা জনগণের বন্ধু বলেন, তারা আজকে কোথায়? তারা আজকে ভারতে আশ্রয় নিয়েছে। এরা কোনো সময় জনগণের বন্ধু হতে পারে না। 17 বছর নেতা কর্মী থেকে জনগণকে ফেলে রেখে যারা এসে লন্ডনে কাটায়, তারাও জনগণের বন্ধু হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী দেশের জনগণের মণিপুরে স্থান পেয়েছে, এখান থেকে আপনারা আপনাকে বিচ্ছিন্ন করতে পারবেন না। তাই আমি শেষ কথা আমাদেরকে বলতে চাই, আসুন আপনারা বিবেক ভুলিয়ে আমরা ঐক্যের রাজনীতি করি। এই ঐক্যের রাজনীতির সূচনা জামাত ইসলামী করেছে। আসন্ন নির্বাচন দাঁড়িপাল মার্কায় ভোট দেবেন, হার পক্ষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে ইনশাল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের আমির সাহেব বলেছেন, আমরা দায়িত্ব পেলে সবাইকে মিলে দেশ গঠন করব, সমস্ত দল কিনে দেশ গঠন করব, ধর্ম বর্ণ সবাই কিনে আমরা দেশ গঠন করব। শর্ত আমাদের আছে, তাহলে কারণ দুর্নীতি পরায়ণ লোকদের নিয়ে আমরা দেশ গঠন করব না, যারা দুর্নীতি পরায়ণ নয় তাদের নিয়ে দেশ গঠন করব। আসুন সেই লোকে আগামী দিনের 12 তারিখে নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিই। এই বাংলাদেশের এই অঞ্চলের নীলফামারী 2 সদর আসনের আমাদের যে প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ সাহেব, তার পিতা, আমি তার সঙ্গে রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেছি। আমরা আপনাদের কাছে তাকে দিয়ে যেতে চাই, আপনারা তার হাতকে শক্তিশালী করবেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন, হাত তুলে জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথিকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন সমাপনী বক্তব্য আজকের এই অনুষ্ঠানের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, নীলফামারী শহর জামাতের সম্মানিত আমির, জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। আজকের নির্বাচনী সভার সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামী সম্মানীয় কেন্দ্রীয় নায়েবে আমির উপজেলা নেতৃবৃন্দ, শহর নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ সহ প্রাণ প্রিয় সম্মানিত নীলফামারী 2 আসনের সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাদ জোহর থেকে এ পর্যন্ত সবার বক্তব্য শুনেছি, শুনে স্পষ্ট মনে হয়েছে, আপনাদের সারা দেখে মনে হয়েছে নীলফামারী 2 আসনে দাঁড়িপাল্লার জোয়ার শুরু হয়েছে। নীলফামারী 2 আসনে নারী পুরুষ, হিন্দু মুসলিম, বালক বালিকার চোখে দাঁড়িপাল্লার স্ফুরণ ঘটছে, দাঁড়িপাল্লার ছোঁয়া দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। বিশেষ করে আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যারা আমাদেরকে বক্তব্য দিয়ে উপকৃত করলেন, আমি তাদের